উত্তরাঞ্চলে বেশ কয়েকটি নদ নদীতে তীব্র হচ্ছে ভাঙন, নেত্রকোনায় ব্যাহত যোগাযোগ। রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ, ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল। পানিতে ডুবে ২ জেলায় প্রাণ গেল ৫ শিশুর, চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদ নদীতে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। এতে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে নদ নদীর পানি, তাতে তীব্র হয়েছে ভাঙন। গাইবান্ধার বিভিন্ন উপজেলার প্রায় ৪০টি পয়েন্টে ভাঙছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘর। বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। আতঙ্কে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে। খুব ভাঙতেছে, কোনো তো কাজ কাম হওয়া নাকছে না। এই বস্তা আনবে নাকছে, একদিন দুটো ফেলা, এত 7 দিন নাই। ঘর বাড়ি ভাঙি রেখে দিছি, সে ঘর বাড়িগুলো আবার মনে করো সরাসরি করার কারণে গবাদি পশু কোথায় রাখি। যমুনার তীব্র স্রোতে ফের ভেঙেছে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে শাখারিয়া এলাকার প্রায় ৬০ মিটার অংশ। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। এই বাড়িঘর ছাড়া আমাদের কোনো কিছু নাই, আমাদের এক করে জমিও নাই। আমাদের আর কোনো জায়গা জমি কিচ্ছু নাই, আমার বাবার কোনো ভিটা বাড়ি নাই, এটাই আমাদের শেষ সম্বল। কুড়িগ্রামে আবারও ধসে গেছে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার। চলতি মাসে কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হলো প্রায় ২০০ মিটার অংশ। হুমকিতে আশপাশের বসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদি জমি। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গজারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ক্ষতি হয়েছে ধানের বীজতলা ও ফসলের। দুর্ভোগ এড়াতে জেলার নদী ও পাহাড়ি খাল পুনঃসংস্কারের দাবি স্থানীয়দের। সরাবাগ তহুরা জিনিয়া, চ্যানেল 24। দর্শক, এই মুহূর্তে আমরা নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানবো। সেই খবর জানাতে টাঙ্গাইল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি হয়েছে, সেখানে এখন কি পরিস্থিতি ভাঙনের জানাবেন আমাদেরকে। সোহেলি, আপনি জানেন যে গত রবিবার এই যমুনা নদীর পানি বৃদ্ধি এবং স্রোতের কারণে কিন্তু টাঙ্গাইল তারাকান্দি যে সড়কটি, এটি কিন্তু একটি বেড়িবাঁধ। এই সড়কটির একটি অংশে কিন্তু ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সেই ভাঙন রোধে গাছের গুঁড়ি এবং গাছের ডালপালা দিয়ে সেটি চেষ্টা করেন। পরে ব্যর্থ হওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড কিন্তু পরবর্তীতে সেখানে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেন এবং জিও ব্যাগ ডাম্পিং রোধের পরে কিন্তু ভাঙনটা কিছুটা রোধ হলেও গত রাতে কিন্তু 2টা থেকে 3টার মধ্যে আবারও ভাঙন দেখা দেয়। যে ভাঙনের কারণে মূলত এই এলাকাবাসী এবং এই পাশে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা জানিয়েছেন যে এইভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে এই যে সড়কটি রয়েছে এই সড়কটি আর না থাকলে কিন্তু তারা এই গ্রাম সহ আশেপাশে কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যাবে। এবং আমি টাঙ্গাইলের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন যে এই হঠাৎ করেই এই সড়কের যে অংশে ভাঙন দেখা দিয়েছে সেটি রোধ করার জন্য প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা তারা হাতে নিয়েছেন এবং সকাল থেকে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করে যাচ্ছেন। আজকে দুপুরের দিকে কিন্তু এই যে ভাঙন এলাকা, সেই ভাঙন এলাকায় আবারও ভাঙন দেখা দেয়, যে কারণে কিন্তু এই যে সড়কটি রয়েছে সড়কটি অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে। বিশেষ করে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই তাদের যে মালামাল আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু অন্যত্র সরিয়ে নিয়েছেন এবং তারা এখন দাবি করছেন যে কোনো মূল্যে হোক এই এই যে সড়কটি রয়েছে সড়কটি রক্ষা করতে হবে, তা না হলে তাদের যে শেষ সম্বলটুকু সেইটুকু কিন্তু চলে যাবে। এবং এখন পর্যন্ত এই বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের কাজ চলমান রেখেছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। সোহেলি। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভাঙনের আরও পরিস্থিতি জানবো। এই মুহূর্তে কুড়িগ্রামে চলে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। গোলাম মাওলা, জানাবেন যে আসলে সেখানকার কি পরিস্থিতি ভাঙনের।
সোহেলি, আমি একটা বাঁধে আছি। এটি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তার পাশে হচ্ছে ব্রহ্মপুত্রের দান্তির রক্ষা বাঁধ। এই বাঁধটি মূলত এই চলতি মাসে চারবার ভেঙেছে এবং সবশেষ গতকাল সন্ধ্যায় 7টা বা 7:30টার দিকে আমার ঠিক 300 গজ ভাটিতে, সেখানে মসজিদের পাশেই কিন্তু আবারও বাঁধ ধসে পড়ে। তার আগে গত বৃহস্পতিবারও কিন্তু একটা জায়গায় বাঁধ ধসে পড়েছিল। সব মিলে এই চলতি মাসে এই এলাকায় অন্তত 4টি জায়গায় এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা তার সাথে যে তীররক্ষা বাঁধ রয়েছে, এই বাঁধটি কিন্তু 4বার ভেঙে গেল। ফলে এখানকার মানুষ কিন্তু একটু আতঙ্কিত হয়ে পড়েছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এই যে বাঁধটি রয়েছে এটি 2016 সালে করা একটি বাঁধ, প্রায় 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় 1.5 কিলোমিটার বাঁধেই কিন্তু হচ্ছে এখন হুমকির মুখে। আর এই বাঁধটি যদি কোনোভাবে ভেঙে যায়, স্থানীয় লোকজন যেটা বলছেন যে এই বাঁধের উপরেই কিন্তু প্রায় 1000-এরও বেশি লোকজন বসতি করে রয়েছে। কারণ এই মানুষগুলো সবাই কিন্তু বিভিন্ন স্থান থেকে নদী ভেঙে এই জায়গায় এসে তারা আশ্রয় নিয়েছে। ফলে এই বাঁধটি যদি ভেঙে যায়, প্রথমত এই হাজারো মানুষের যে আশ্রয়স্থল এইটি কিন্তু থাকবে না। একই সাথে হচ্ছে চলাচলে তো একটা বড় ধরনের দুর্ভোগ হবে। এবং এই বাঁধের পশ্চিমে প্রায় হাজার হাজার হেক্টর জমি রয়েছে, আবাদি জমি। সেই আবাদি জমিগুলো কিন্তু নষ্টের একটা শঙ্কা করছে তারা। ফলে এইখানে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা ভাঙন রোধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা স্থানীয়দের মাধ্যমে যেটা জেনেছি বা আমরাও আজকে যেটা দেখেছি যে আসলে মূলত একদিকে যেমন জিও ব্যাগ ফেলানো হচ্ছে, অন্যদিকে কিন্তু ভাঙছে। আজকে নতুন করে 3টি জায়গায় কিন্তু বাঁধ ধসার একটা শঙ্কা তৈরি হয়েছে। সবকিছু মিলে এই বাঁধটি এবার আসলে টিকবে কিনা এটা নিয়ে একটা বড় সংশয় দেখা দিয়েছে। সোহেলি, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে তারা চেষ্টা করছে। জি, গোলাম মোল্লা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন নদ নদীর পানি বৃদ্ধি ও ভাঙনের খবর নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয় 8 ঘন্টা পর স্বাভাবিক হলো রেল চলাচল। দুপুরে 4 দফা দাবি মেনে নেয় বিভাগীয় কমিশনার ও রেল কর্তৃপক্ষ। এরপর অবরোধ তুলে নেওয়া হয়, তবে বাতিল হয়েছে বনলতা ট্রেনের যাত্রা। এর আগে পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিটি সুমন সরকারি রসিদ না দিয়ে অসাধু উপায়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাধা দেয়, ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ওই টিটি। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে ওই টিটি পরিদর্শককে বহিষ্কার করা হয়। মারধর করার অপরাধে যার শাস্তি হওয়ার কথা শাস্তির ব্যবস্থা করা, ঘুষ হোক দুর্নীতি হোক সেটা হয়েছে কিনা তাকে আরো ফার্দার কোয়ারি করার জন্য বিভাগীয় কমিশনার অফিস থেকে একটা আলাদা তদন্ত কমিটি, রেলের জন্য তদন্ত কমিটি সেগুলো করবে। আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি স্যাটিসফাইড। আমরা 6 আগস্টে ফলো আপ নেওয়ার পরে আমরা বিস্তারিত আপনাদের সামনে আমরা আরো একবার আসবো। সে পর্যন্ত আমরা এই মুহূর্তে আমরা আমাদের আন্দোলনটাকে উইথড্র করে নিতে যাচ্ছি। 2 জেলায় পানিতে ডুবে প্রাণ গেল 5 শিশুর। এর মধ্যে বগুড়ায় 2 সহোদর সহ 3 শিশু রয়েছে। দুপুরে বগুড়ার গুচ্ছ গ্রামে 8 বছরের ফাহিম ও তার 6 বছরের বোন সুরাইয়া প্রতিবেশী জাকিরুলের সাথে খেলা করছিল। এ সময় পুকুরে গোসল করতে নামে তারা। পরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পর সুরাইয়া ও ফাহিমের মরদেহ উদ্ধার হয়। এদিকে মাগুরায় বাড়ির আঙিনায় খেলছিল 3 বছরের রাবিয়া ও তার 2 বছরের চাচাতো বোন রাইসা। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, লোহার মই দিয়ে ছাদে উঠছিলেন সদর উপজেলার বারোঘড়িয়া বাদুরতলা এলাকার আশা খাতুন। মইয়ে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে যান ফুফু হাসিনা বেগম ও শিশু সন্তান মিম। এতে 3 জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। একসাথে 3 জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কুষ্টিয়ায় দিনের পর দিন রাইস মিলের চিমনি থেকে উঠছে কালো ধোঁয়া। বাড়ির আঙিনা থেকে ফসলের মাঠ সবখানেই জমছে ছাই। এতে বিপর্যস্ত জনজীবন, ক্ষতির মুখে পড়েছে কৃষি খাত। ভুক্তভোগীরা বলছেন, পরিবেশ রক্ষার আইন কি শুধু কাগজেই? যদিও সংশ্লিষ্টদের দাবি, নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আকাশ ঢেকে যাচ্ছে বিষাক্ত কালো ধোঁয়ায়, বাতাসে উঠছে ছাই, আর তা মিশছে মানুষের নিঃশ্বাস,
খাবার ও ফসলি জমিতে। এ দৃশ্য দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকার। অন্তত ৭০টি অটো রাইস মিল ও শতাধিক হাস্কিং মিল থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে এই ধোঁয়া। ঘরের আসবাবপত্র থেকে খাবারের থালা সবখানেই জমছে ছাই। চোখ জ্বালা পোড়া, শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে সব বয়সী মানুষ। যখন মিল চলে সাইউরে যে বাড়িতে পড়ে, ওই পানির গ্লাস খালি রাখা যায় না, ওই ভাত খালি রাখা যায় না। পরিবেশের ক্ষতি হইতেছে, আমাদের আপনার হয়েছে অনেক রোগ বালাই হইতেছে, যেমন এখানে অ্যাজমার সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়। ছাই ও শিল্প বর্জ্যের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতেও। ফসল উৎপাদন ও গুণগত মান নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। কিছু করে খাবো, খাওয়ার মতো নাই। ধনে পাতা করা আছে, শাকসবজি করা আছে, অনেক কিছু আছে, লাউ করা আছে, কোনোটাই ফল আসে না। ওই ছাই এসে পরেই আমার সব শেষ। অভিযোগ, বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নির্দেশনা মানছে না মিলগুলো। ফলে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। ওই মেলের ছাই কালি এগুলো আলখুশি উড়ানের যেই ব্যবস্থা আছে, ওটা নিয়ন্ত্রণ করার মতন যন্ত্র আছে, সব কিছু আছে, সেগুলো তারা করে না। সার্বক্ষণিকভাবে সেই সমস্ত মিল মালিকদের এবং অপারেটরদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে কোনো প্রকারের বায়ু দূষণ, পরিবেশ দূষণ যাতে না হয়। পরিবেশ অধিদপ্তরের দাবি, যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রত্যেকটি অটো রাইস মিল আলাদাভাবে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খাজানগরে ভয়াবহ বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ এলাকাবাসীর। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। হাম উপসর্গে একদিনে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে 1008 জন। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 702। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 14,708 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগের সংখ্যা 1,19,448। দর্শক, এই মুহূর্তে আমরা হাম পরিস্থিতি নিয়ে জানবো। সে খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ এবং রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই ময়মনসিংহে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আমাদের জানান যে আসলে ময়মনসিংহে এখন কি অবস্থা হাম পরিস্থিতির? শৈলী, ময়মনসিংহে হামের পরিস্থিতি আগের থেকে এখন বর্তমানে কিছুটা ভালো রয়েছে, যদিও এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে, সেখানে 83 জন শিশু যারা হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে তারা ভর্তি রয়েছেন এই মুহূর্তে। আর একটি পরিসংখ্যান জানিয়ে রাখি যে 17 মার্চ থেকে আজকের দিন পর্যন্ত 64 জন শিশু যারা হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা কিন্তু মারা গিয়েছে। আর গত 24 ঘন্টায় যে 83 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে মেডিকেলে, সেখানে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে আগের তুলনায় অনেকটাই আক্রান্তের সংখ্যা, যারা উপসর্গ নিয়ে আক্রান্ত হতো, সেটি কিন্তু কমে আসছে দিনকে দিন। এবং অনেকদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু কোনো ধরনের মৃত্যু নেই, সেটি একটি ভালো খবর। আর পরিচালক যিনি রয়েছেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক, তিনি বলছেন যে 4টি জেলার যে চিত্র সেটি হচ্ছে আগের তুলনায় অনেক বেশি। এখন হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, তবে একটি আশঙ্কার বিষয় হচ্ছে ডেঙ্গুতে কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড কিন্তু এরই মধ্যে চালু করা হয়েছে। বলে রাখি যে সেখানে আজকের দিনে 40 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, যেখানে 3 জন শিশু রয়েছেন। সেক্ষেত্রে সবাইকে সচেতন থাকার কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিসংখ্যানের কথা আপনাদেরকে জানালাম, সেটি শুধু ময়মনসিংহ জেলার নয়, ময়মনসিংহ বিভাগের 4 জেলা ছাড়াও আশপাশের যে জেলাগুলি রয়েছে, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, সেখান থেকেও কিন্তু রোগীরা এসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। অর্থাৎ আগের তুলনায় কিন্তু কিছুটা হামের উন্নতি হয়েছে। সোহেলি।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রাজশাহীতে চলে যেতে চাই, সেখানে রয়েছেন আবরার শাহির। শাহির, আপনি আমাদেরকে একটু জানান যে সেখানকার হাম পরিস্থিতি কি, এবং পাশাপাশি এটাও জানাবেন যে ডেঙ্গু পরিস্থিতিও তো আসলে অবনতির দিকে, ডেঙ্গু নিয়েও একটু জানাবেন সব মিলে সেখানকার পরিস্থিতি। সোহেলি, বছরের শুরুতে মার্চ থেকে দেশের প্রথম যে হাম আক্রান্তের ফ্লোটা সেটা মূলত রাজশাহী বিভাগ এবং রাজশাহীর জেলা আশপাশ যে জেলাগুলো সেখান থেকে শুরু হয়েছিল, কিন্তু তিন মাসের পরই আসলে সেটি কমে যায়। এখন পর্যন্ত রাজশাহীর পরিস্থিতি যথেষ্ট ভালো। আমি যদি একটু পরিসংখ্যানটা বলি, গত 24 ঘন্টায় এ হাসপাতালে হামের নতুন রোগী ভর্তি হয়েছে মাত্র 2 জন। 24 ঘন্টায় এখান থেকে ডিসচার্জ হয়েছে 6 জন এবং এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন রয়েছে 23 জন, যেটি কিন্তু আমরা মাস 3 আগেও দেখেছিলাম প্রায় 150 জন শিশু হাম উপসর্গ নিয়ে এখানে ভর্তি ছিল। এখানে মৃত্যু হয়েছে 50 জনেরও উপর, এবং তারপরে কিন্তু প্রায় মাস 3 ধরে এখানে কোনো ধরনের মৃত্যু নেই। এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি সরকারের যে টিকাদানের উদ্যোগ, সেই উদ্যোগের ফলেও চিকিৎসকরা বলছেন যে অনেকটা ইমিউনিটি ডেভেলপ করেছে শিশুদের এবং তারা বেশ ভালো আছে রাজশাহী বিভাগ এবং আশেপাশে। ডেঙ্গুর কথা যদি বলি, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানে এখন পর্যন্ত ডেঙ্গুর পরিস্থিতিও ভালো আছে। ডেঙ্গু রোগে নতুন কোনো ভর্তি নেই 24 ঘন্টায়, ফলে এখন এখানে চিকিৎসাধীন রয়েছে 4 জন এবং ডিসচার্জ হয়েছে এখান থেকে, চিকিৎসা নিয়ে ফিরেছে কিন্তু 3 জন। এবং ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত এবছরে কোনো রোগী মারা যায়নি। চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গু এবং হাম দুটি বিষয়ে তারা সতর্ক রয়েছেন। আইসোলেশন ওয়ার্ডগুলো এখনও কাজ করছে, সেখানে মূলত হামে আক্রান্ত রোগীদের রাখা হচ্ছে। ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, যাতে যদি এটি কোনো সময় বেড়ে যায় তাহলে তারা যেন চিকিৎসাটা ভালোভাবে দিতে পারে। ফলে রাজশাহী মেডিকেল এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। ডেঙ্গু এবং হাম দুটি বিষয়ে এখন পর্যন্ত আসলে সেই উৎকণ্ঠাজনিত কোনো ঘটনা নেই, পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। এ ছিল আমার কাছে সোহেলি। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতি ও ডেঙ্গু নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহ ও রাজশাহীর সহকর্মীরা। এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ চলছে নীলফামারী ও বাগেরহাটে, এই তথ্য আমরা জানবো। এই মুহূর্তে আমি চলে যেতে চাই নীলফামারীতে, সেখানে রয়েছেন সহকর্মী রায়হান সুবক্তগিন। রায়হান, জানাবেন যে সেখানে সমাবেশ এবং জুলাই পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। এখানে আমি যেখানে রয়েছে এটা জলঢাকার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এখানেই কিন্তু এনসিপির যে শীর্ষ নেতৃবৃন্দ তারা পদযাত্রার যে আজকে জেলায় 2টি প্রোগ্রাম রয়েছে, সেই 2টি প্রোগ্রামের মধ্যে আজকে প্রথম প্রোগ্রামটি রয়েছে এই জলঢাকার হাই স্কুল, এই স্কুলটাতে। এখানে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এসে জমায়েত হয়েছে। যদিও শীর্ষ নেতৃবৃন্দ এখনো এখানে এসে পৌঁছেনি, হয়তো আশা করছে যে আয়োজকরা আশা করছে যে আগামী 1 থেকে 2-3 মিনিটের মধ্যেই হয়তো তারা এখানে এসে উপস্থিত হবেন। তবে সবাই এখানে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এবং যে জিনিসটাকে কেন্দ্র করে এই জুলাই পদযাত্রা, আপনি দেখতে পাচ্ছেন যে স্টেজের মধ্যে যে স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তৃতা করছেন। তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে কামনা, জুলাইকে কেন্দ্র করে জুলাইয়ের যে চেতনা সেটিকে সংঘবদ্ধ করা, গণরায়ের যে রায় সেটিকে বাস্তবায়ন করা, তার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যে যারা শহীদ হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের বিচার সম্পন্ন করা, এগুলোই কিন্তু ওনারা এখানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছেন এবং ওনারা আকাঙ্ক্ষা করছেন যে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যারা আছেন তারা কিন্তু এখানে এসে তাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দেবেন। আজকে নীলফামারী জলঢাকায় এবং নীলফামারী সদরে 2টি জায়গায় আসলে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা থেকে হয়তো আশা করা যায় যে তারা জুলাইয়ের যে চেতনা সেটিকে আরো সংঘবদ্ধ, আরো শক্তিশালী এবং এটিকে নিয়ে আরো কিভাবে আগামী রাজনীতিতে টেকসই হওয়ার যে জায়গা, সংস্কারের যে কথা বলছেন তারা সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন, এই কথাগুলোই তারা আশা করছেন এবং এগুলোই হয়তো এখানে আলোচিত হবে। সোহেলি, এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। তবে কিছুক্ষণের মধ্যেই শীর্ষ নেতৃবৃন্দ যারা এনসিপি রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন, এরকমটাই এনারা আশা করছেন। এখানে আজকে উপস্থিত হবেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আক্তার হোসেন এমপির মতন শীর্ষ নেতৃবৃন্দ। সোহেলি, এই ছিল আমার কাছ থেকে নীলফামারী থেকে এনসিপির পদযাত্রা। জি রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে একটু চলে যেতে চাই বাগেরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন সেখানকার এনসিপি জুলাই পদযাত্রা ও সমাবেশ নিয়ে। সোহেলি, এনসিপির যে জুলাই পদযাত্রা চলছিল তার বাগেরহাটে ছিল আজকে প্রথম দিন।
আজকে 3টার কিছু পরে আমি দাঁড়িয়ে আছি চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। সেখানে 3টার কিছু পরে এই পদযাত্রার আগে সেখানে বক্তব্য রাখা হয়। আগামীকাল এবং সন্ধ্যা 6টায় ফকিরহাটে এবং আগামীকালকে বিকাল 3টায় বাগেরহাট জেলা শহরে এবং সন্ধ্যায় মংলায় এই পদযাত্রা হওয়ার কথা রয়েছে। তো এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আবুল হাসনাত আবদুল্লাহ এমপি তিনি বক্তব্য রেখেছেন। উপস্থিত ছিলেন ডাক্তার মাহমুদা মিতু এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন জামাতের এই আসনের এমপি ছিলেন। তবে এখানে বেশিরভাগ সময়ই এখানে নেতৃবৃন্দ এনসিপি যারা নেতৃবৃন্দ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তারা বেশিরভাগই প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং সরকারের সমালোচনা করেছেন। তারা বলেছেন যে যদি এই জুলাই আন্দোলনের ত্যাগ আজকে প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পেরেছেন, বাংলাদেশে যে নতুন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তো এই আন্দোলনের যে সফলতা ছিল, গণভোট ছিল, সেই গণভোট বাস্তবায়ন করতে হবে। শুধু তাই নয়, এই চিতলমারীতে আপনি জানেন যে গেল নির্বাচনে এখানে ধানের শীষের যিনি প্রার্থী ছিলেন কপিল কৃষ্ণ মণ্ডল, তিনি কলাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ছিল, তাকে মনোনয়ন দিয়ে বিএনপি এখানে ধানের শীষের প্রার্থী করেছিল এবং তিনি এখানে হেরে গিয়েছেন। এ ব্যাপারে সব নেতৃবৃন্দ কিন্তু সমালোচনা করেছেন। তো এজন্য তিনি বলেছেন যে বাংলাদেশের যারা অধিকার আদায়ের জন্য যারা রাজপথে ছিলেন, জুলাই আন্দোলন করে যারা দেশকে মুক্ত করেছেন আওয়ামী লীগ থেকে, তারা তাদের যে ন্যায্য অধিকার সেটা ফিরিয়ে দিতে হবে। আর যদি তার দেওয়া না হয় তাহলে রাজপথে আবারও আন্দোলন করা হবে বলে তারা জানিয়েছেন। এই ছিল বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ এনসিপির পদযাত্রা নিয়ে খবর। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বাগেরহাট ও নীলফামারী থেকে।